নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনা এনভায়রনমেন্টাল এথিক্স, ডিফারেন্ট পার্সপেক্টিভস। আজকের আলোচনার মুখ্য আলোচক প্রফেসর বাসবী চক্রবর্তী মহাশয়া, সিনিয়র ফ্যাকাল্টি, স্কুল অফ সোশ্যাল সায়েন্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এছাড়াও আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আমাদের প্রধান পরামর্শদাতা। আমি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেকদিন পরে আমাদের এই প্ল্যাটফর্মে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ম্যামকে অনুরোধ জানাবো আজকের এই সুন্দর আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সমীরণ, সত্যি অনেকদিন পর আজকে এলাম আর কি তোমাদের প্ল্যাটফর্মে। মাঝখানে খুব ব্যস্ত ছিলাম একাডেমিক কাজে এবং কিছু পারিবারিক দুর্ঘটনা, মন খারাপ, এসব নিয়ে শরীরও খারাপ ছিল। যাই হোক, আমার তো বলার কথা ছিল, আমি বলেছিলাম আর কি একে তোমাদের প্রকাশকে যে 22শে এপ্রিল যে বসুন্ধরা দিবস, সেদিনকেই এটা বলবো আর কি, মানে বলা উচিত ছিল। তো তার আগেই আমার পরিবারে একটা দুর্ঘটনা ঘটে, মানে একজন মারা যান, সেই জন্য আর পারিনি না, আজকে বলছি আর কি। যদিও পরিবেশ সংক্রান্ত যে কোনো আলোচনায় কোনো সময় সেটা অপ্রাসঙ্গিক হয় না। আজকের পৃথিবী যেখানে দাঁড়িয়ে আছে পরিবেশগতভাবে তার প্রেক্ষাপটে। যাই হোক, আলোচনা শুরুর আগে সবাইকে শুভ সন্ধ্যা জানাই এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই সমীরণ এবং প্রকাশকে, সমীরণ দাস ও প্রকাশ চক্রবর্তীকে। প্রকাশ মানে তার নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও আজকে অনেক বছর ধরে এই প্ল্যাটফর্মটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং অনেক বিদগ্ধ পণ্ডিত মানুষ এখানে এসে তাদের বক্তব্য পেশ করছেন। এবং এখন আর আমি যেটা বলতে চাই, সেটা শুধু আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র নামটা আছে ঠিকই, কিন্তু এটা একটা সমাজবিজ্ঞান চর্চা কেন্দ্র হয়ে গেছে। কারণ আমরা সমাজবিজ্ঞানের নানা শাখার নানা বিষয় নিয়ে এখানে এসে আজকে কথা বলছি। যেমন আজকে যেটা বলছি যে এনভায়রনমেন্টাল এথিক্স, ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা তো মূলত একটা এনভায়রনমেন্টাল স্টাডিজের বিষয়, কিন্তু আজকে এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা কিন্তু শুধু আর এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল সায়েন্সের এই মানে পরিসরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। হ্যাঁ, কারণ আজকে সারা পৃথিবী জুড়ে আমরা যে বিশ্ব উষ্ণায়ন, তারপরে এই যে ঋতু পরিবর্তন এবং প্রকৃতির খামখেয়ালিপনা, মানুষের জীবনে প্রকৃতির নানান বিপর্যয় যে নেমে আসে এবং আমাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে, তার প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে পরিবেশ নিয়ে আলোচনা কিন্তু কোনো সময় অপ্রাসঙ্গিক হয় না, এবং সেটা শুধু কোনো বিশেষ সাবজেক্টের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। সুতরাং আমি যখন বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, যে বিষয়টি আমি পড়াতাম সেখানে আমি ইন্ট্রোডিউস করেছিলাম অ্যাজ এইচওডি, সেটা ছিল এনভায়রনমেন্টাল সোশিওলজি, পরিবেশ সমাজতত্ত্ব। তো সেখানেও আমরা নানান বিষয়ে, পরিবেশ সংক্রান্ত নানান বিষয়, তার সামাজিক দৃষ্টিকোণ এবং তার মধ্যে নিয়ে পড়াতাম, এবং তার মধ্যে এনভায়রনমেন্টাল এথিক্সও ছিল। যদিও অনেকে প্রশ্ন করতে পারেন যে এনভায়রনমেন্টাল এথিক্স তো আসলে ফিলসফি বা দর্শন শাস্ত্রের সঙ্গে সম্পৃক্ত, কারণ এথিক্সটা তো দর্শন শাস্ত্রেরই বিষয়। কিন্তু যখন সেটা এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সেটা আর দর্শন শাস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেটা সমাজবিজ্ঞানেরই একটি বিষয় হয়ে ওঠে। এবং আজকে আমার এই যে আজকের আলোচনায় আমি এই পরিবেশগত নৈতিকতা এবং তার ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ তার বিভিন্ন দিক, এর উপরে আলোকপাত করতে চাইব, এবং তার মধ্যে থেকে হয়তো আমাদের কিছু পজিটিভ, কিছু নেগেটিভ বিষয় হয়তো বেরিয়ে আসবে, এবং যা হয়তো ভবিষ্যতে এ বিষয়ে আরো গভীরতর আলোচনার পথ দেখাবে। তো আমরা যেটা শুরু করতে পারি, যে যেটা বললাম যে এথিক্সটা হচ্ছে ফিলোসফির বা দর্শনেরই একটা শাখা বা একটা ব্রাঞ্চ, যেটা নিয়ে আলোচনা করে যে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই বিষয় নিয়ে। কিন্তু যখন আমরা এনভায়রনমেন্টাল এথিক্স এই কথাটা ব্যবহার করি বা পরিবেশগত নৈতিকতা, তখন কিন্তু আমাদের দেখতে হবে যে এটা কি একটা অর্থ এটা বহন করছে। আসলে পরিবেশগত নৈতিকতার ক্ষেত্রটা হচ্ছে কি, এটা মানুষের সঙ্গে পরিবেশের, হ্যাঁ, পরিবেশ বলতে তুমি প্রকৃতি বলতে পারো, বাস্তুতন্ত্র বলতে পারো, জীববৈচিত্র্য বলতে পারো, এগুলোর সঙ্গে মানুষের কি ধরনের নৈতিক সম্পর্ক রয়েছে, এটার উপরেই জোর দেয় পরিবেশগত নৈতিকতা।
যদিও এটা নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে, কারণ আমরা জানি যে পরিবেশ নিয়ে যে আন্তর্জাতিক ক্ষেত্রে বলো যে একটা সিরিয়াস আলোচনার প্রেক্ষাপট তৈরি হয় বিগত শতাব্দীর 70-এর দশকে। তার আগে পরিবেশকে নিয়ে যেভাবে আলোচনা করা যায়, সেটাকে যদি একটা একাডেমিক ফিল্ডের আন্ডারে আলোচনা করা যায় বা পরিবেশের সমস্যা নিয়ে বিভিন্ন ইস্যুস নিয়ে যে আলোচনা করা যায়, কোনোদিন কারো সেরকম মাথায় আসেনি, কারণ 1970-এর দশকের আগে পরিবেশ নিয়ে তেমন ভাবে সিরিয়াসলি ভাবনা চিন্তা হতো না। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে যে শুধু 70 নয়, আমরা যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে দেখবো 1960-এর দশক থেকেই কিন্তু এই ব্যাপারটা আসে, এই কনসাসনেসটা যে পরিবেশও কিন্তু একটা সমস্যা আমাদের জীবনে সৃষ্টি করছে। তার কারণগুলো কি কি ছিল? তার কারণ হচ্ছে প্রযুক্তির ব্যবহার, শিল্পায়ন, হ্যাঁ, এই যে অর্থনৈতিক বৃদ্ধি এবং একটা অসম্ভব হারে একটা যে জনসংখ্যা বৃদ্ধি, এইগুলো কিন্তু পরিবেশের ওপরে নানান ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করছিল এবং তার জন্যেই নানান রকম সমস্যা সৃষ্টি করছিল। ফলে আমরা দেখতে পাই যে বিগত শতাব্দীর 60-এর দশক এবং 70-এর দশক জুড়ে এবং তারপরে তো অবশ্যই এবং এখনো পরিবেশ নিয়ে কিন্তু নানা মাত্রিক আলোচনা কিন্তু হচ্ছে। এবং এই যে পরিবেশ নিয়ে যে সচেতনতা গড়ে উঠলো, তার প্রেক্ষাপটে আমি বলতে পারি যে দুটো বই সেই সময় প্রকাশিত হয়েছিল, যেটা অনেকেই হয়তো জানেন যারা পরিবেশ নিয়ে আলোচনা করেন বা কাজ করেন বা লেখালেখি করেন। সেটা হচ্ছে একজন মহিলার লেখা, র্যাচেল কারসনের লেখা একটি বই, দ্য সাইলেন্ট স্প্রিং, যেটা প্রকাশিত হয়েছিল 1962 সালে। এবং আরেকটি বই হচ্ছে এর 6 বছর পর বইটি প্রকাশিত হয়, পল এলরিকের বইয়ের নাম হচ্ছে পপুলেশন বম্ব। তো এই যে রাচেল কারসন যে বইটি লেখেন সাইলেন্ট স্প্রিং, সে বইটি যখন প্রকাশিত হয় তেমন ভাবে কিন্তু সেটা পাঠকের দ্বারা সমাদৃত হয়নি, কারণ তিনি এই বইয়ের মধ্যে পাঠককে কি কোন ব্যাপারে সচেতন করেছিলেন? সেটা করেছিলেন যে এই যে আমরা যে কেমিক্যাল পেস্টিসাইডসের যে ব্যবহার হচ্ছে সেটা কিভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে এবং জনস্বাস্থ্য তথা যে প্রাণীকুলের জীবনে সেটা কি ধরনের বিপদ ডেকে আনতে পারে, এটাই তিনি ফোকাস করেছিলেন তার বইয়ের আলোচনায়। কিন্তু দেখা যায় সেই বইটি যখন প্রকাশের সময় সেটা তেমন ভাবে সারা জাগায়নি, কিন্তু পরবর্তীকালে এই বই নানান ভাষায় অনুদিত হয় এবং একটা বেস্ট সেলার হয়। যখন আমরা দেখতে পাই 1972-এর স্টকহোম কনফারেন্স এবং তারপরে একাডেমিক আলোচনার মধ্যেও যখন পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সিলেবাসের মধ্যে ঢুকে যায় এই পরিবেশ সম্পর্কিত আলোচনা, এবং নানান ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে বসুন্ধরা বৈঠক বা পরিবেশ নিয়ে যে কনফারেন্সগুলো গড়ে ওঠে, সেটা নিয়ে দেখা যায় যে বিগত শতাব্দী জুড়েই যে পরিবেশ নিয়ে একটা সত্যিকারের সিরিয়াস ভাবনা চিন্তা কিন্তু প্রসারিত হয়। দ্বিতীয় যে বইটার কথা বলবো, যে পল এলরিকের বইটা, সেটা ছিল যে এই গ্রহে, হ্যাঁ, যে অর্থাৎ পৃথিবীতে যে সারা বিভিন্ন দেশ জুড়ে যে হারে জনসংখ্যা বাড়ছে, সেটা আমাদের জীবন পরিবেশের উপরে কি ধরনের নেতিবাচক একটা প্রভাব বিস্তার করতে পারে এবং তার ফলে যে পরিবেশ, প্রকৃতি, বাস্তুতন্ত্র এগুলোর উপরে কি ধরনের চাপ পড়তে পারে, এর বিষয়ে তিনি সতর্ক করেছিলেন পল এলরিক তার বইতে আর কি। তো এই দুটো বই খুবই উল্লেখযোগ্য ছিল। এছাড়াও আরো নানান বিষয় কিন্তু সেই সময় আলোচনার মধ্যে উঠে আসতো, যেমন অসম্ভব বেশি দূষণ, পরিবেশ দূষণ, এছাড়া যে আমরা যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে সেগুলোকে কিভাবে আমরা মিসইউজ করছি, হ্যাঁ, ব্যবহার শুধু করি না, আমরা অপব্যবহার করি, সেইগুলোও কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে উঠে আসে। এবং এছাড়া তার সঙ্গে সঙ্গে দেখা যায় জীববৈচিত্র্য কিভাবে বিনষ্ট হচ্ছে, হ্যাঁ, সেইগুলো নিয়েও কথা বলতে হবে। ইকোসিস্টেম মানে বাস্তু ব্যবস্থা বা বাস্তুতন্ত্র সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ আবহাওয়ার যে ঘন ঘন পরিবর্তন হচ্ছে, সবগুলোই দেখা যায় যে এই পরিবেশ সংক্রান্ত আলোচনার একবারে ভর কেন্দ্রে উঠে আসে। এবং এগুলো একদিকে যেমন মানুষের মনে সচেতনতা তৈরি করে, অন্যদিকে দেখতে পাই যে পাবলিক পলিসিরও অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এই যে পরিবেশ দূষণ বা প্রাকৃতিক বিপর্যয় বা জীববৈচিত্র্য বিনাশ,
বা এই যে ক্লাইমেট চেঞ্জ, এগুলোকে প্রতিরোধ করতে গেলে কি ধরনের নীতি প্রণয়ন করতে হয় সেগুলো কিন্তু আলোচনার মধ্যে উঠে আসতে থাকে আর কি। সুতরাং আমরা যে এই পর্যন্ত যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই যে আজকের যে আলোচনার মূল বিষয় অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশগত নৈতিকতা, সেটা আসলে কি করতে চায়, এই যে একটা পরিবর্তনশীল যে প্রেক্ষাপট, এই যে পরিবেশগত যে একটা পরিবর্তনশীল প্রেক্ষাপটের মধ্যে এটা আমাদের যেন সচেতন করে দিতে চায় যে হোয়াট ইজ আওয়ার মরাল অব্লিগেশনস টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের প্রতি আমাদের কি ধরনের নৈতিক দায়বদ্ধতা রয়েছে। আজকে যে পরিবেশ আজকে এই সংকটের মুখে এসে দাঁড়িয়েছে তার জন্য তো মানুষই দায়ী। সেই জন্যে এই এনভায়রনমেন্টাল এথিক্সে এই কথাটাই বারবার বলা হয় যে আমরাও এর জন্য কতটা দায়ী, কিভাবে আমরা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করি, কিভাবে জল অপচয় হয়, সে ব্যাপারে আমরা সচেতন থাকি না, কিভাবে আমরা প্লাস্টিক ব্যবহার করি, সব নানান আমাদের যেগুলো জীবনের সঙ্গেই ভীষণভাবে সম্পৃক্ত। এছাড়াও দেখা যাচ্ছে যে নৈতিকতা কথাটার মধ্যে একজন সোশিওলজিস্ট হিসেবে আমি বলবো যে এটা ভ্যালুর কথাও আছে আর কি, মূল্যবোধ আর ভ্যালু, একটা সেন্স অফ ভ্যালু। তাহলে এই ভ্যালুটা কিন্তু কখনোই স্থির নয়। এটা দেখা যায় যে এক মানুষের মধ্যে যেরকম আছে অন্য মানুষের মধ্যে অন্যরকম হতে পারে। হ্যাঁ, সব মানুষের মধ্যে যেটা একই ধরনের হবে এরকম নয়। হ্যাঁ, এবং দেখা যায় যে যেমন মনে করো একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন কোনো গরিব মানুষ যদি তার যে ক্ষেতটা চাষ করার জন্যে, তার যে জমিটা চাষ করার জন্যে দেখা যাচ্ছে তার একটা এমন কোনো গাছ রয়েছে যেটা তার বাধা সৃষ্টি করছে, সে স্মুথলি চাষটা করতে পারবে না, সেই জন্য সে নিজের স্বার্থের জন্যে, নিজের সার্ভাইভালের জন্যে বা নিজের রুটি রুজি রোজগারের জন্যে গাছটাকে কেটে ফেলতে পারে, দিয়ে পুরো জমিটাতে সে চাষ করতে পারে। এবং এই যে গাছটা সে কেটে ফেলছে সেটা কিন্তু একজন অন্য মানুষের কাছে মনে হতে পারে যে এটা একটা ভীষণ আনএথিক্যাল, একটা অনৈতিক কাজ যে সে গাছটা কেটে ফেললো। কারণ সে জানে যে গাছ কাটা মানেই হচ্ছে পরিবেশের উপরে পরিবেশ বিনাশ করা আর কি। হ্যাঁ, সুতরাং কি করে কি বলে বনভূমিকে রক্ষা করা যায় সেটা আমরা যখন পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলি সেই কথাটা বারবার আসে। তাহলে এই যে বলছি ভ্যালুটা কিন্তু একটা মানুষের থেকে আরেকটা মানুষের মধ্যে অন্যরকম হতে পারে আর কি। এবং দেখা যায় যে বড় বড় দেশগুলোকে যদি আমরা দেখি যে সেখানে কিন্তু এই এনভায়রনমেন্টাল এথিক্স ব্যাপারটা তত বেশি তাদের মধ্যে কাজ করে না। তাই যদি করতো তাহলে টেকনোলজি এইরকম ব্যবহার বা শিল্পায়নের যে একটা মাত্রা ছাড়া বা একটা প্রতিযোগিতামূলক তাদের শিল্পায়ন নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সেগুলো তো আজকে পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হ্যাঁ, যে এই যে গ্রিন হাউস গ্যাস এফেক্ট যেগুলো নিয়ে এখন আমরা খুব কথা বলি, এইগুলো কিন্তু ভীষণভাবে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই যে পার্সন টু পার্সন যেমন ভ্যালুটা ইয়ে করে, এটা ভ্যারি করে, তেমনি দেখা যায় যে কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড সিচুয়েশন টু সিচুয়েশনের মধ্যেও এই ভ্যালুটা ভ্যারি করে, সব জায়গায় একরকম নয়। হ্যাঁ, সুতরাং এই নিয়ে অনেক আর্গুমেন্টস আছে এবং তার বিপক্ষেও আরো অনেক আর্গুমেন্টস অনেকে সাজাতে পারে যে কোনটা ঠিক, পরিবেশের সঙ্গে কি ধরনের আচরণ আমাদের করা উচিত বা কি ধরনের করা উচিত না, এটা নিয়ে একটা অনগোয়িং ডিবেট কিন্তু লেগেই রয়েছে। যাই হোক, আমরা এভাবেই আমরা বলতে পারি এই আলোচনার পর যে এনভায়রনমেন্টাল এথিক্স আসলে বলতে চায় যে পরিবেশ এবং প্রকৃতির প্রতি আমাদের কি দায়বদ্ধতা রয়েছে এবং আমাদের কি কর্তব্য রয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদের যেন শেখায় পরোক্ষে যে কিভাবে আমাদের যে পারিপার্শ্বিক ইয়ে রয়েছে, পরিবেশ রয়েছে, হ্যাঁ, তো সেটার প্রতি কিভাবে আমাদের যত্নশীল হতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে এটা আমাদের শেখায় যে মানুষের প্রতি আচরণে যেমন আমাদের মাথায় কাজ করে যে মূল্যবোধের বিষয়টা, কিংবা আমাদের মাথায় কাজ করে যে কতগুলো নৈতিকতা বা কতগুলো নীতি, সেই অনুরূপভাবে আমরা বলতে পারি যে পরিবেশের সঙ্গে যখন আমরা পরিবেশকে নিয়ে যখন আমরা কাজ করছি, ডিল করছি, পরিবেশ থেকে আমরা নানানভাবে উপকৃত হচ্ছি, পরিবেশকে ব্যবহার করছি, সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যালুজ এবং মরাল প্রিন্সিপলস বা অব্লিগেশনস, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে হিউম্যান এবং নেচার, মানুষ এবং প্রকৃতি ও পরিবেশের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে, এনভায়রনমেন্টাল এথিক্স যেন সেই বিষয়টাকেই একটা নৈতিক দৃষ্টিকোণ থেকে বুঝতে চায়। হ্যাঁ, সুতরাং
এই এনভায়রনমেন্টাল এথিক্স আমাদের কি করে, এটা একদিক দিয়ে যেমন আমাদের কোড অফ কন্ডাক্টটা কি হওয়া উচিত বা আমাদের নৈতিক কর্তব্য কি হওয়া উচিত তার উপরে জোর দেয়, এবং আমাদের এটাও যেমন বুঝিয়ে দেয় যে এই আর্থে, এই পৃথিবীতে আমাদের জীবনটাও যেমন দামি, আমরা সবসময় চাই যে আমাদের জীবনটাকে সুন্দরভাবে একটা বাঁচিয়ে রাখতে বা একটা ভালো জীবন যাপন করতে। অনুরূপভাবে আমাদের সঙ্গে সঙ্গে মনে রাখা উচিত যে প্রকৃতি, পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, হ্যাঁ, বা আবহাওয়া, এগুলো কিন্তু বাঁচিয়ে রাখা খুব জরুরি। শুধু সেটা পরিবেশ বা প্রকৃতির প্রয়োজনে নয়, আমাদের নিজের প্রয়োজনে, কারণ আমাদের জীবন নানানভাবে এর উপরে নির্ভরশীল। আমরা প্রাচীন যদি শাস্ত্র দেখি, সংহিতা দেখি, সেখানে দেখি বারবার প্রকৃতি পরিবেশের কথা কিন্তু নানানভাবে এসেছে আর কি। এবং আমরা যে বলছিলাম যে কিছুক্ষণ আগে যে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ নিয়ে যখন সচেতনতা গড়ে উঠলো, তার প্রথম ধাপ ছিল 1972 সালে যে স্টকহোম কনফারেন্স, সেটাই ছিল প্রথম একটা পরিবেশগত একটা আলোচনা সভা, যেখানে যে বলা হয়েছিল যে পরিবেশটা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। এবং ভারতের পক্ষ থেকে সেই সময় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও সেই স্টকহোম কনফারেন্সে উপস্থিত ছিলেন, এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় এটা বলেন যে পরিবেশ সমস্যার জন্য 3 P's আর রেসপন্সিবল। প্রথম পি হচ্ছে পপুলেশন, দ্বিতীয় হচ্ছে পভার্টি, তৃতীয় হচ্ছে পলিউশন। কারণ আমরা একটা তখন তৃতীয় বিশ্বের দেশ বলা হতো, এখন আমরা ডেভেলপিং কান্ট্রিজ বলি, যেগুলো কিন্তু খুব কমন সমস্যা। হ্যাঁ, যে কোনো এই উন্নয়নশীল দেশে যে একটা জনসংখ্যাটা একটা ভীষণ অ্যালার্মিং রেট তার বৃদ্ধির ক্ষেত্রে থাকে, দূষণ থাকে এবং দারিদ্র্য থাকে, এবং এই তিনটে যদি থাকে তাহলে পরিবেশ সমস্যাকে কাটিয়ে ওঠা একটু মুশকিল, এটা তিনি তখন বলেছিলেন। এবং অনেকে মনে করেন যে এনভায়রনমেন্টাল এথিক্স তো একটা আদর্শ রূপ, একটা আইডিয়ালিস্টিক একটা সিচুয়েশন, এবং এটা সবসময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায় যে হোয়াট শুড বি আওয়ার বিহেভিয়ার, আওয়ার কন্ডাক্ট উইথ নেচার, উইথ এনভায়রনমেন্ট আর উইথ ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্র, পরিবেশ ও প্রকৃতির সঙ্গে আমাদের ব্যবহার মানে এই ব্যবহার তো এরকম নয়, মানুষের সঙ্গে যেমন আমাদের কথা বলার সম্পর্ক থাকে, মনের সম্পর্ক থাকে, প্রকৃতির সঙ্গে তো সেরকম সম্পর্ক নয়। প্রকৃতিকে আমরা ব্যবহার করি আমাদের সুবিধা মতো, সেই ব্যবহারের ক্ষেত্রে একটা কোথাও মাত্রা টেনে দিতে হবে। হ্যাঁ, কোথাও মাত্রা টেনে দিতে হবে, তাহলে কিন্তু এই যে সমস্যা আজকে সৃষ্টি হয়েছে, বিশ্ব উষ্ণায়ন বা আবহাওয়া পরিবর্তন বা ঘন ঘন নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের, এগুলো তো এই পরিবেশকে অপব্যবহারেরই কারণ আর কি। এবং রবীন্দ্রনাথ তার এই যে পরিবেশ সম্পর্কে যে প্রবন্ধ রচনা করেছিলেন, এবং তিনি হয়তো আক্ষরিক অর্থে বা বাই ট্রেনিং একজন পরিবেশবিদ ছিলেন না, কিন্তু পরিবেশ সম্পর্কে তার যে কতটা সচেতনতা ছিল সেটা দেখা যায় যখন তিনি কলকাতা থেকে অনেক দূরে গিয়ে বীরভূমে তিনি গড়ে তোলেন যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কারণ চারদিকে অপূর্ব প্রাকৃতিক সুন্দর পরিবেশ ছিল, অর্থাৎ সেখানে প্রকৃতির সহাবস্থানে মানুষ খুব সুন্দরভাবে বাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে, এটাই তার মনে ছিল আর কি। এবং সেখানে তিনি নানান বিশেষ দিনে নানান উৎসব পালন করতেন। হ্যাঁ, সেটা আমরা জানো, বৃক্ষরোপণ উৎসব, হলকর্ষণ উৎসব, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে তার বা পরিবেশ সম্পর্কে তার কতটা সচেতনতা ছিল। তো রবীন্দ্রনাথের একটা কথা এখানে বলি যে তিনি অনেক আগে বলেছিলেন যে তখন এই বিশ্ব উষ্ণায়ন বা এই আবহাওয়া পরিবর্তন নিয়ে যে সমস্যা সেগুলোর সম্মুখীন আমরা হইনি, তখন তিনি বলেছিলেন যে একদিন আমরা প্রকৃতিকে ইচ্ছা মতো ব্যবহার করিয়াছি, এখন আসিয়াছে প্রকৃতির মানে প্রতিশোধ নেবার পালা। হ্যাঁ, অর্থাৎ সত্যি সেই কথাটা উনি অনেক আগেই হয়তো একটু লাইটলি বলেছিলেন, কিন্তু এখন আমরা এই কথাটা সারমর্ম উদ্ধার করতে পারি যে সত্যি প্রকৃতিকে অপব্যবহার করলে প্রকৃতি কিন্তু একটা পরোক্ষে বোধহয় প্রতিশোধ নেয়। অর্থাৎ এই যে সমস্যা, প্রকৃতিগত বা পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে আজকে সারা পৃথিবী জুড়ে, হ্যাঁ, বা পশ্চিমবঙ্গ বলো, ভারতবর্ষ বলো, এবং সারা পৃথিবী জুড়ে যে পরিবেশ নিয়ে এরকম আলোচনা হচ্ছে, এত ধরনের বসুন্ধরা বৈঠক হচ্ছে, সেটার মূল কারণই হচ্ছে আজকে এই পরিবেশ সমস্যা।
এবার আমি বলবো যে এই যে তার বিভিন্ন যে পার্সপেক্টিভ গুলো, এটা আমি এখন বললাম যে পরিবেশগত নৈতিকতা বা এনভায়রনমেন্টাল এথিক্স বলতে আমরা কি বুঝি। এখন বলবো যে এর বিভিন্ন দিকগুলো কি কি। হ্যাঁ, যে এনভায়রনমেন্টাল এথিক্স বা পরিবেশগত নৈতিকতার যে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে বা বিভিন্ন, আমাকে অনেকে অ্যাপ্রোচেসকে তত্ত্বও বলেন, সেটার তিনটে তত্ত্ব বা তিনটে অ্যাপ্রোচকে আমরা, দৃষ্টিভঙ্গিকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিজম, একটা হচ্ছে বায়োসেন্ট্রিজম, একটা হচ্ছে ইকোসেন্ট্রিজম। অ্যানথ্রোপোসেন্ট্রিজম, অ্যানথ্রোপো কথাটা দিয়েই বোঝা যাচ্ছে, অ্যানথ্রোপো মানে হচ্ছে যেটা মানুষকে নিয়ে ডিল করে আর কি। হ্যাঁ, এখানে বলা হয় যে মানুষের সুখ, মানুষের স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রাইমারি নেসেসিটি। এই গ্রহে বেঁচে থাকতে গেলে আমরা সবসময় চাই যে আমরা হচ্ছে সবচেয়ে এমন মূল্যবান প্রাণ, সুতরাং আমরা কতটা ভালোভাবে বেঁচে থাকবো বা কতটা ভালোভাবে নিজেদের টেক কেয়ার করতে পারবো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সেই জন্যে এখানে, এবং সেইটা বেঁচে থাকতে গেলে এনভায়রনমেন্টকে ব্যবহার করা, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিঃসন্দেহে। এবং শুধু তাই নয়, আমার এই যে কিছুদিন ধরে আমরা একটা কথার সঙ্গে খুব পরিচিত, সেটা হচ্ছে স্থায়ী উন্নয়ন, হ্যাঁ, বা টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই অ্যানথ্রোপোসেন্ট্রিজম, এই যে অ্যাপ্রোচ রয়েছে, সেখানেও এই সাস্টেনেন্স বা এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়। অর্থাৎ এই যে যা ডেভেলপমেন্টটা হচ্ছে সেইটা যেন একটা প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা যেন প্রসারিত হয় বা সঞ্চারিত হয় কয়েক প্রজন্ম ধরে। সুতরাং নিজেদের প্রয়োজনেই, অ্যানথ্রোপোসেন্ট্রিজম অ্যাপ্রোচের মধ্যে বলা হয় যে নিজেদের প্রয়োজনেই মানুষের উচিত, হ্যাঁ, যে এই প্রকৃতিকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখা এবং এতে এই গ্রহে মানুষের জীবনটা যাতে ভালোভাবে নির্বাহ হয়, তার সেটাও সুনিশ্চিত করা ভীষণভাবে দরকার। এবং এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক যে অ্যাপ্রোচ, সেটাকে বলা হয় যে এটা কিন্তু অনেক পরিমাণে অনেক পরিবেশ সমস্যা সৃষ্টির জন্য দায়ী। যেমন যেগুলো একটু আগেই আমি বললাম, সেটা হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, বা কেউ বৈশ্বিক উষ্ণায়ন বলেন। এছাড়া হচ্ছে যে ওয়াটার স্কারসিটি, অর্থাৎ জলের ঘাটতি, পলিউশন বা দূষণ। এছাড়া হচ্ছে যে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের যে বিনাশ সেইটা। এছাড়াও আরো অনেক সমস্যা রয়েছে, যেটার জন্য অ্যানথ্রোপোসেন্ট্রিজম বা অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচকে দায়ী করা হয়। এবার দ্বিতীয়ত হচ্ছে বায়োসেন্ট্রিজম। বায়োসেন্ট্রিজম, এই কথাটা আসলে এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, বায়োস এবং কেন্ট্রন থেকে। এবং এই অ্যাপ্রোচ মনে করে যে যত রকমের পৃথিবীতে জীবিত প্রাণী রয়েছে, তাদের জীবনগুলো কিন্তু দামি এবং প্রত্যেকেরই অধিকার রয়েছে পৃথিবীতে বেঁচে থাকার। সুতরাং এই অ্যাপ্রোচটার মধ্যে আমরা একটা খুব এথিক্যাল পয়েন্ট দেখতে পাই, একটা নৈতিক একটা স্ট্যান্ড এটা রয়েছে। কারণ এইটা দেখা যায় সমস্ত ধরনের, শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও অনেক প্রাণী আছে যাদের প্রাণ আছে, তাদের ক্ষেত্রেও এটা সমভাবে অ্যাপ্লাইড আর কি, প্রযোজ্য। সুতরাং, এবং আমরা দেখেছি এই বায়োসেন্ট্রিক অ্যাপ্রোচটা একটু আগে যেমন আমি বলছিলাম, আমাদের বিভিন্ন শাস্ত্র সংহিতা, বিভিন্ন রিলিজিয়াস টেক্সট বা আমাদের কালচারের মধ্যে এটা থেকে গেছে আর কি। যেমন মনে করো, আমরা সোশিওলজিতে পড়েছি যে বিভিন্ন দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইয়েকে পুজো করা হয়, প্রাণীকে পুজো। আমাদের ইয়েতেই তো আছে যে আমরা গোমাতা বা গরুকে পুজো করি, আমরা তুলসী গাছকে পুজো করি, হ্যাঁ, মনসা গাছকে পুজো করি। এই যে ওয়ার্শিপিং অফ অ্যানিম্যালস অ্যান্ড প্রোটেকশন অফ ট্রিজ, এইটা বলা হচ্ছে যে এটার একটা আমাদের ট্র্যাডিশনালস একটা বিশ্বাস, হ্যাঁ, সেটা কিন্তু পরিবেশের সঙ্গেই সংযুক্ত। যেমন আমরা ডুরখাইম, একজন বিশিষ্ট ফরাসি সমাজতত্ত্ববিদ, তার রিলিজিয়ানের আলোচনায় দেখেছি যে অস্ট্রেলিয়া একটা বিশেষ ধরনের কমিউনিটি, তারা বিভিন্ন রকমের পাথর, গাছ ইত্যাদি তারা টোটেম মনে করে তারা পুজো করতো আর কি, ভীষণ স্যাক্রেড বলে মনে করতো। সেটা আমাদের হিন্দু ধর্মেরও ভীষণ এর মধ্যে দেখা যায় আর কি, হ্যাঁ, যে পাথর, গাছ, নানান রকমকে তারা মানে দেবকল্প বা ঈশ্বর কল্প হিসেবে বিশ্বাস করে, পুজো করে। অর্থাৎ সেখানে এটা যেটা বলছি যে এখানে পরিবেশের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, হ্যাঁ, বা আধ্যাত্মিকতার একটা আমরা সমাহার দেখতে পাই আর কি।
কিন্তু এই যে বায়োসেন্ট্রিজম, যে কথাটা বলছি, যে এই বায়োসেন্ট্রিজম এর বিরুদ্ধে নানান ধরনের চ্যালেঞ্জ বা প্রতিস্পর্ধা আছে। কারণ এই বায়োসেন্ট্রিজম অ্যাপ্রোচটা হচ্ছে একটু বেশি ডিম্যান্ডিং, কারণ এটা মনে করে যে এই যে মাংস খাওয়া বা নানান ধরনের ভেজিটেবলস খাওয়া, হ্যাঁ, সেটাও কিন্তু এই বায়োসেন্ট্রিক অ্যাপ্রোচ থেকে ভায়োলেশন। যেমন আজকে অনেকেই আছে যে গরুর দুধ থেকে যে সমস্তগুলো তৈরি হয়, হ্যাঁ, সেগুলো ভেগান যারা, তারা কিন্তু গরুর দুগ্ধজাত জিনিসগুলো তারা খায় না আর কি। হ্যাঁ, এটা এখন খুব দেখা যায়। এবং এই যে তাহলে এই যে আমরা বলতে পারি যে ডিস্টিংশন বিটুইন বেসিক অ্যান্ড নন বেসিক ইন্টারেস্ট, কতগুলো মৌল এবং অমৌল স্বার্থের মধ্যে যে পার্থক্য রয়েছে, সেটা কিন্তু খুব ভালোভাবে মানুষের সামনে তুলে ধরা উচিত। হ্যাঁ, যেমন কারুর কাছে মনে করতে পারে যে পশু শিকার করা সেটা হচ্ছে অনৈতিক বা আনএথিক্যাল। হ্যাঁ, আবার তোমার সামনে যদি কোনো পশু তোমায় আক্রমণ করে, তখন তুমি কি করবে? আত্মরক্ষার জন্যে সেই পশুটাকে তুমি যদি মারো, সেখানে কি সেটা অপরাধ বলে গণ্য হবে? যদি না তুমি তাকে আঘাত করো, তাহলে সে তোমাকে মেরে ফেলবে প্রাণে। সুতরাং এইসবগুলো নিয়ে, এইসব নানান রকম ইস্যুস আছে যেগুলো নিয়ে কিন্তু অনেক ডিবেট উঠতে পারে আর কি। জাস্ট এক মিনিট। হ্যাঁ, এরপরে যেটা বলবো থার্ড ইয়ে, সেটা হচ্ছে ইকো সেন্ট্রিজম। ইকো কথাটার মানেই হচ্ছে ইকোলজি থেকে এসছে, পরিবেশ বা বাস্তু থেকে এসছে। সুতরাং এখানে বিশ্বাস করা হয় যে এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, কারণ এর যে নৈতিক দিক রয়েছে সেটাকে মাথায় রেখেই এটাকে করতে হবে, এটাকে রক্ষা করতে হবে। এবং শুধু মানুষ প্রকৃতি থেকে কতটা পাচ্ছে সেটা শুধু নয়, প্রকৃতিও আমাদের কতটা দিচ্ছে সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সুতরাং এটাকে মনে রাখতে হবে। অ্যানথ্রোপোসেন্ট্রিজম যেমন একটা হিউম্যান সেন্ট্রিক অ্যাপ্রোচ, আর ইকোসেন্ট্রিজম হচ্ছে এটা হচ্ছে একটা নেচার সেন্টার্ড অ্যাপ্রোচ আর কি, মানে পরিবেশ বা প্রকৃতি কেন্দ্রিক একটা দৃষ্টিভঙ্গি, মানে অ্যানথ্রোপোসেন্ট্রিজমের একটা উল্টো দিকে আর কি। আবার এটা দেখা যায় বায়োসেন্ট্রিজমের থেকেও আলাদা, কারণ বায়োসেন্ট্রিজম মনে করে যে আবায়োটিক কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট, সেগুলোকেও আমরা গুরুত্বপূর্ণ ভাবতে পারি, মানে তার ইয়েতে, তার নিরিখে আর কি। হ্যাঁ, সুতরাং এটা বিশ্বাস করে যে পরিবেশ বা প্রকৃতি যদি সামগ্রিকভাবে এবং যদি মানুষের কথা ভাবি, তাহলেও দেখবো ইয়েতে মানুষেরও কিছু নৈতিক দায় রয়েছে, যেটা আমি আগেও বলেছি, আবার রিপিট করছি, যে পরিবেশকে বাঁচানোর জন্য। কারণ একের সঙ্গে অন্যের জীবন এমন অঙ্গাঙ্গিভাবে জড়িত যে প্রকৃতি ছাড়া বা পরিবেশ ছাড়া মানুষ বাঁচবে না। আবার প্রকৃতি এবং মানুষকে প্রতি মুহূর্তেই প্রকৃতির উপরে নির্ভর করতে হয়। এবং প্রকৃতি তো যখন গড়ে উঠেছে, কবে সৃষ্টি হয়েছিল জঙ্গল, কবে পাহাড় পর্বত, এই নিয়ে তো আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। হয়তো মনুষ্য মানে কি বলবো, সমাজ গড়ে ওঠার আগেই হয়তো প্রাকৃতিক সমাজ অনেক বেশিভাবে বিকশিত হয়ে উঠেছিল। সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে বা বিতর্ক হতে পারে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। এবার আমি বলবো যে এবার অ্যাপ্রোচ গুলো বললাম, এবার বলবো এনভায়রনমেন্টাল অ্যাটিটিউডস গুলো কি কি। এনভায়রনমেন্টাল অ্যাটিটিউডস বলতে আমরা তিনটে জিনিস এখানে শনাক্ত করতে পারি। একটা হচ্ছে ডেভেলপমেন্টাল এথিক্স, একটা বলতে পারি প্রিজার্ভেশন এথিক্স, আর একটা বলতে পারি যে কনজারভেশন এথিক্স। তো ডেভেলপমেন্টাল এথিক্সটা কি? ডেভেলপমেন্টাল এথিক্সটা মনে রাখতে হবে, এক্ষুনি একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক। হ্যাঁ, এটা ওই অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচের সঙ্গে এটার একটা যোগ রয়েছে। বাই নেচার এটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক, এবং এটা বিশ্বাস করে যে পৃথিবীতে আর যেসব প্রাণ আছে তার তুলনায় মানুষই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই যে এত রকমের পৃথিবীতে যে পরিবেশের প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেটা কিন্তু মানুষের প্রয়োজনের জন্যেই যেন সৃষ্টি হয়েছে বলে তারা মনে করে আর কি। ডেভেলপমেন্ট এথিক্স। এবং এই যে ডেভেলপমেন্টাল এথিক্সের জন্যে যে আজকে যে পৃথিবীতে ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচটা অনেকাংশে দায়ী আজকে পৃথিবীতে যে এত রকমের পরিবেশ দূষণ ঘটছে, পরিবেশের সমস্যা সৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু এই ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচটা অনেকাংশে দায়ী। কারণ তারা মনে করে যে
পরিবেশ থাকুক পরিবেশের মতো, কিন্তু যদি আমরা উন্নয়নের পথ থেকে সরে আসি, ডেভেলপমেন্টের পথ থেকে সরে আসি, তাহলে কিন্তু আমরা উন্নতির শিখরে আরোহণ করতে পারবো না। তাহলে আমরা একটা রাষ্ট্র হিসেবে বা জাতি হিসেবে আমরা কিন্তু পিছিয়ে যাব। এই নিয়ে একটা খুব বড় লং স্ট্যান্ডিং ডিবেট আছে বিটুইন দ্য এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড ডেভেলপমেন্টালিস্ট। আমি সেই এর মধ্যে যাচ্ছি না, এত সময় নেই, কিন্তু এই কথাটা বলতে পারি যে আজকের দিনে যে এনভায়রনমেন্টের বা নেচারের যে ডিগ্রেডেশন, ইট ইজ আ আউটকাম অফ ডেভেলপমেন্টাল এথিক্স। ডেভেলপমেন্টাল এথিক্স অর্থাৎ উন্নয়নমূলক নৈতিকতা বিশ্বাস করে যে উন্নয়নে, বলছে পরিবেশ বেঁচে থাকার জন্য দরকার, কিন্তু পরিবেশকে এত বেশি জোর দিও না, এত বেশি জোর দেওয়ার কোনো দরকার নেই। সুতরাং এই এথিক্সের সঙ্গে, ডেভেলপমেন্টের এথিক্সের সঙ্গে একটা ট্যাগলাইন অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে ইফ ইট ক্যান বি ডান ইট শুড বি ডান। কোনো কিছু যদি যদি করা যায় তাহলে অবশ্যই করা উচিত, তাতে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হলো অত কিছু ভাবার দরকার নেই। সেকেন্ডলি হচ্ছে যে প্রিজার্ভেশন এথিক্স, এটা হচ্ছে ইকোসেন্ট্রিক বাই নেচার, অর্থাৎ এটা পরিবেশ কেন্দ্রিক, এবং এটা বলে যে নেচারের মধ্যেই কতগুলো অন্তর্নিহিত মূল্যবোধ রয়েছে, এবং সেই জন্যেই নেচারকে সবসময় করা, কি বলে, বাঁচিয়ে রাখা উচিত। এবং এর মধ্যে আরেক ধরনের মূল্যবোধও রয়েছে যে প্রকৃতি এবং পরিবেশ এবং মানুষ, হ্যাঁ, যে যদি পৃথিবীতে সেটা এই গ্রহে বেঁচে থাকতে চায় বা বেঁচে থাকতে পারে, তাহলে কখনোই এই রকম ধারণা দ্বারা তাদের পরিচালিত হওয়া উচিত না যে তাদের মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক রিলেশন থাকবে, অর্থাৎ দেওয়া নেওয়ার সম্পর্ক, হ্যাঁ, এবং কোনো ধরনের ডিস্টারবেন্সও থাকবে না। সুতরাং এখানে থাকবে ইকুয়াল রাইটস অফ এক্সিস্টেন্স, প্রকৃতির অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য এবং মানুষের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য একটা সম অধিকারের নীতি থাকবে। এবং এটা আরো বলে যে যারা এই প্রিজার্ভেশন এথিক্সের যারা ব্যাখ্যাকার, প্রোপোনেন্টস বা সমর্থক, তারা বিশ্বাস করেন যে আমরা প্রকৃতি থেকে তেমন কিছু গ্রহণ করব না, হ্যাঁ, যেটা প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সুতরাং আমরা প্রকৃতির থেকে যতটা দরকার ততটা নেবো, কিন্তু ততটাই নেবো না যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, মানুষকে লাভবান করতে পারে। এবং প্রকৃতি তার নিজের খেয়ালে নিজের মতো করে বিকশিত হোক, হ্যাঁ, আমরা তাকে এমন ভাবে ব্যবহার করব না, অতি ব্যবহার করব না, যাতে পরিবেশ বা প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই কথাটা যদি মানুষ আজকে বিশ্বাস করতো অনেক দিন থেকেই, তাহলে আজকে পরিবেশ বা প্রকৃতি বা বাস্তুতন্ত্রের ভাবে ক্ষতিগ্রস্ত হতো না। যে মহাত্মা গান্ধী যেমন প্রকৃতি সম্পর্কে, একটা পরিবেশ সম্পর্কে খুব ভালো কথা বলেছিলেন, যে প্রকৃতি আমাদের অঢেল দিয়েছে দু হাতে, কিন্তু এমন কিছু দেয়নি যা দিয়ে আমাদের যে লোভ, আমাদের যে গ্রিড, সেটা প্রশমিত হয়। অর্থাৎ আমরা কি হয়, মানুষ হিসেবে যত বেশি পাই তত আমাদের চাহিদাটা বাড়তে থাকে। খুব দামি কথা একটা মহাত্মা গান্ধী তার পরিবেশ সংক্রান্ত কথা বলতে গিয়ে বলেছিলেন। আর তৃতীয় যে এথিক্সটার কথা বলবো সেটা হচ্ছে কনজারভেশন এথিক্স। এই এথিক্সটা হচ্ছে যে এটাতে বলা হচ্ছে যে যে প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করছি, হ্যাঁ, যে সেটাকে যেন আমরা এক্সপ্লয়েট না করি। অর্থাৎ আমাদের যে অ্যাক্টিভিটিস, আমরা তো বেঁচে থাকার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল, ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে কোথাও একটা ভারসাম্য রাখা দরকার, একটা ব্যালেন্স থাকা দরকার। হ্যাঁ, আমরা হোয়াট এভার উই আর ডুইং, হোয়াট এভার উই আর কনজিউমিং, দেয়ার শুড বি some balances in our activities, হ্যাঁ, এবং দ্যাট শুড বি ডান ইন এ ইকুইটেবল ওয়ে, একটা খুব সমমনস্ক ভাবে সেটা করা উচিত। হ্যাঁ, যে ফরেস্টকে আমরা ব্যবহার করছি, যে হ্যাবিট্যাট যেখানে আমরা বাস করছি সেইটা, বা যে জীববৈচিত্র্য রয়েছে, সবগুলোই আমরা ব্যবহার করব, কিন্তু এমনভাবে ব্যবহার করব না যাতে প্রকৃতি আগের ইয়ের মতোই, প্রিজার্ভেশন এথিক্সের মতোই বলতে পারি যে এরা ক্ষতিগ্রস্ত কথাটা বলছে না, বলছে প্রকৃতিকে ব্যবহার করব কিন্তু একটা জুডিশিয়াস ওয়েতে এবং ইকুইটেবল ওয়েতে। আসলে এই যে দৃষ্টিভঙ্গিটা, তৃতীয় যে দৃষ্টিভঙ্গি কনজারভেশন এথিক্স, এই অ্যাটিটিউডটা, এটা ইট ট্রাইজ টু ফাইন্ড এ ব্যালেন্স বিটুইন আনপ্ল্যান ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিজার্ভেশনিস্ট অ্যাটিটিউড, অর্থাৎ সংরক্ষণমূলক দৃষ্টিভঙ্গি এবং একটা অপরিকল্পিত উন্নয়নের মধ্যে এটা একটা ভারসাম্য রক্ষা করে চলতে চায়। এবং এই যে এই এথিক্সটার যারা প্রোপোনেন্টস, যারা সমর্থন করেন বা ব্যাখ্যাকার, তারা মনে করেন যে
মানুষই হচ্ছেন এমন, এই পৃথিবীতে মানুষ যারা প্রকৃতি এবং পরিবেশের উপর নির্ভরশীল, তাদের কিন্তু সেই ক্ষমতা আছে, তাদের মধ্যে সেই সক্ষমতা আছে যারা চেষ্টা করলে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করতে পারে। তারা রিসোর্সগুলোকে ব্যবহার করুক প্রয়োজন মতো, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যেন ব্যবহার করে প্রকৃতির গায়ে কোনো ক্ষত না সৃষ্টি করে। খুব দামি কথা কিন্তু তারা বলেছেন। এবার যে আমরা বলতে পারি যে এনভায়রনমেন্টাল এথিক্স নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ, কেন এটা নিয়ে আজকে হোয়াট ইজ দ্য রেশনাল ফর দিস ডিসকাশন অন এনভায়রনমেন্টাল এথিক্স, এটাকে 3টে লেভেলে আমরা এই গুরুত্বটাকে আলোচনা করতে পারি। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল এথিক্স, দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল এথিক্স, তৃতীয় হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্টাল এথিক্স। আর যদি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল এথিক্সটা বলছে যে বড় বড় শিল্প কারখানাগুলো রয়েছে, হ্যাঁ, যে তারা কিন্তু দেখা যায় তাদের ইচ্ছা মতো তারা কাজগুলো করে, প্রকৃতিকে ব্যবহার করে, পরিবেশকে দূষিত করে, হ্যাঁ। সুতরাং কখনোই তারা নিজের প্রিন্সিপালস দ্বারা, দে আর বিং গাইডেড বাই দেয়ার ওন প্রিন্সিপালস, তারা সবসময় নিজের নীতি নিয়ে চলে। ফলে প্রকৃতি কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে তারা ইউসেজ অফ ফল্টি প্র্যাকটিসেস, এমন ইয়েগুলো নীতিগুলো নিচ্ছে যেগুলো ফল্টি, তার দ্বারা প্রকৃতির ইয়ে হচ্ছে, এবং যে ন্যাচারাল রিসোর্সটাকে এক্সট্রাক্ট করছে এমন ভাবে যাতে প্রকৃতির উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সুতরাং এখানে যে প্রপার সুপারভিশনের ভীষণভাবে দরকার আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের ক্ষেত্রেও কিন্তু যে ইন্ডাস্ট্রি শুড ফলো সাম স্পেসিফিক এথিক্স, তাদের ক্ষেত্রে দরকার একটা নৈতিক স্ট্যান্ডকে নিয়ে চলা, যাতে প্রকৃতির উপরে চাপ সৃষ্টি বা পরিবেশের উপর চাপ সৃষ্টি না হয়। দ্বিতীয় হচ্ছে ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল এথিক্স, যে আমরা যখন কোনো কাজ করি, হ্যাঁ, আমি একজন ব্যক্তি হিসেবে যখন কাজ করি, দেখা যায় আমার মধ্যে কি কাজ কি করে, যে আমার একটা সেলফ এথিক থাকে বা কত সেলফ মরাল ভ্যালু থাকে, আমার একটা নিজস্ব একটা নৈতিক একটা দৃষ্টিকোণ থাকে বা মূল্যবোধ থাকে, সেটা দিয়েই আমি কাজ করি। কিন্তু মনে রাখতে হবে যে আমি যখন কোনো কাজটা করছি তখন আমি দায়বদ্ধ কার কাছে, আমার নিজের কাজের কাছে। সো এভরি পার্সন ইজ অ্যাকাউন্টেবল ফর হিজ অ্যান্ড হার অ্যাকশন, তার কাজের কাছে সে দায়বদ্ধ থাকে। সুতরাং যখন আমরা, যেটা আগেও আমি বলেছি, যখন আমরা প্রকৃতিকে ব্যবহার করব, তখন এই নৈতিকতা বা মূল্যবোধ আমাদের মাথায় কাজ করা উচিত। উই শুড কিপ ইন মাইন্ড যে আর উই ফলোইং এথিক্স, আর উই সেভিং ওয়াটার, আমরা কি প্রকৃতিকে ঠিক মতো ব্যবহার করছি, আমরা যত্রতত্র জঞ্জাল ফেলছি, আমরা যত্রতত্র প্লাস্টিক ফেলে ইয়ে করছি, মানে ড্রেনেজ সিস্টেমগুলোকে ক্ষতিগ্রস্ত করছি। সুতরাং আমাদের যে ডেইলি লাইফ, হ্যাঁ, আমাদের যে রোজকার জীবন, আমাদের যে এভরিডে লাইফ, যাকে সোশিওলজির ভাষায় বলা হয় এভরিডে লাইফ, সেই এভরিডে লাইফে আমরা যদি কতগুলো নীতি নিয়ম মেনে চলি, সেগুলো এমন কিছু শক্ত নয়, সেগুলো যদি আমরা একটা জলের অপচয় হচ্ছে সেটাকে যদি আমরা বন্ধ করে দিই, আমরা যত্রতত্র প্লাস্টিক ফেলবো না, বাড়ির জঞ্জালটা ঠিক মতো ফেলবো, এরকম বলে একটা কথা আছে না, যে রেভলিউশন স্টার্টস অ্যাট হোম। আমরা যদি নিজের বাড়িটাকে ঠিক মতো রাখতে পারি, বাড়িতে গাছপালা পুঁততে পারি, একটু সবুজ রাখতে পারি, বা নানান রকম পাখি আসে গরমকালে, তাদের জন্য যদি একটু জলের ব্যবস্থা করতে পারি ছাদের মধ্যে, এরকম ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আমরা কিন্তু নানানভাবে পরিবেশ সহায়ক একটা বাতাবরণ সৃষ্টি করতে পারি আর কি, যেটা আমি একটু চেষ্টা করি আর কি। তো এবার আমরা বলবো গ্লোবাল এনভায়রনমেন্টাল এথিক্সের কথা। আমি আগেই বলেছি যে বিগত শতকের 60-70-এর দশক থেকে সারা পৃথিবী জুড়ে পরিবেশ, প্রকৃতি বা বায়োডাইভার্সিটি এসব নিয়ে কিভাবে কথা হচ্ছে, হ্যাঁ, এবং দেখা যায় যে প্রকৃতিকে যদি বাঁচাতে হয় আন্তর্জাতিকভাবে, তাহলে প্রত্যেকটা বড় বড় দেশের এগিয়ে আসা উচিত, এবং একটা ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অর্থাৎ আন্তর্জাতিক একটা সহযোগিতা গড়ে তোলা উচিত। যদিও দেখা যায় যে বিভিন্ন ধরনের বসুন্ধরা বৈঠকগুলো হচ্ছে বা পরিবেশগত যে সম্মেলনগুলো হচ্ছে, এ পর্যন্ত তো কম হয়নি, রিও কনফারেন্স হয়েছে, স্টকহোম হয়েছে, তারপরে অনেক হয়েছে, তো ইয়েতে হয়েছে, তারপরে ব্রাটল্যান্ড কমিশন হয়েছে। তো সেখানে দেখা যায় তারা মুখে যেটা বলে, যেটা প্রতিশ্রুতি দিচ্ছে, প্রমিস করছে সিগনেটারি হিসেবে, যখন দেশে ফিরে যাচ্ছে সম্মেলন থেকে, তখন সেইগুলো তারা পালন করে না। হ্যাঁ, সুতরাং তাদের মনে রাখা উচিত যে চুক্তিটা আমি সই করছি, সেই চুক্তিটা শুধু চুক্তি একটা নয়,
একটা শুধু কাগজ কলমে সই করে আমি একটা চুক্তির তলায় আমার সম্মতি জানিয়ে সই করা নয়, সেটাকে যখন আমি আমার রাষ্ট্র জীবনে আমি কতটা তার প্রতিফলন ঘটাতে পারছি, সেটা আমি সত্যি সত্যি পালন করতে পারছি কিনা। কিন্তু দেখা যায় যে যখন শিল্পায়ন একটা লাগাম ছাড়া হয়ে গিয়েছিল এবং এরকম ভাবে হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তখন প্রত্যেকটা বড় বড় দেশ আমেরিকা থেকে আরম্ভ করে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শিল্পায়নের মাত্রাটাকে অনেক কমিয়ে দেবে, কিন্তু দেখা যায় কেউ কমালো না। এবং এ ব্যাপারে কারা বেশি সচেতন থাকে, কারা এই প্রতিশ্রুতিগুলো পালন করতে তৎপর হয়? আমাদের মতো যেগুলো এক সময় যাদের বলা হতো তৃতীয় বিশ্বের দেশ, এখন আমরা বলি যে উন্নয়নশীল দেশগুলো, সেগুলো কিন্তু এই চুক্তির যে শর্তগুলো সেগুলো অনেক সময় তারা মেনে চলে। সুতরাং এবং দেখা যায় যখন আবার ওই রকম একটা পরিবেশ সমস্যার সৃষ্টি হলো বিভিন্ন বড় বড় দেশের মধ্যে, একটা কি হয়, একটা ব্লেম গেম, যাকে দোষারোপের একটা খেলা যেন চলতে থাকে আর কি। হ্যাঁ, সুতরাং এটা প্রত্যেকটা বড় বড় দেশের এই কথাটা মনে রাখা উচিত যে এইটার মনে রাখা উচিত যে প্রকৃতিকে বাঁচাতে গেলে এবং সেখানে তাদের নিজের স্বার্থ এবং তাদের জীবন, তাদের যাপন এর সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত, তাহলে তারা যেগুলো প্রমিস করছে, যেগুলো প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলো যাতে তাদের রাষ্ট্র জীবনে, তাদের সামাজিক জীবনে সেই চুক্তির শর্তগুলো যাতে মেনে চলে এবং একে অপরকে দোষারোপ করা থেকে যেন নিজেদের বিরত রাখে আর কি। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো, নইলে পার্সপেক্টিভ নিয়ে আমি যে বলছি আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল জাস্টিস, অর্থাৎ পরিবেশগত ন্যায় বিচার। এখন এটা নিয়ে ভীষণ সারা বিশ্ব জুড়ে কথা হচ্ছে, কারণ একজন আমেরিকান রিসার্চার এবং এডুকেশনিস্ট, একজন আমেরিকান গবেষক এবং শিক্ষাবিদ, তার নাম হচ্ছে রবার্ট বুলার। তিনি প্রথম এই এনভায়রনমেন্টাল জাস্টিস, হি ফার্স্ট কয়েন দ্য টার্ম এনভায়রনমেন্টাল জাস্টিস, এই জন্য তাকে বলা হয় ইজ কল্ড দ্য ফাদার অফ এনভায়রনমেন্টাল জাস্টিস। এবং এই দেখা যায় যে তিনি এনভায়রনমেন্টাল জাস্টিসকে ব্যাপারটাকে আমাদের সামনে আনার জন্যে কি করেন, যে 17টা নীতি গড়ে তোলেন। 17টা নীতি, যেটা দেখা যায় 1991 সালে 17টা নীতি প্রণয়ন করেন, এবং ঠিক তার পরের বছরেই 1992 সালে যে আর্থ সামিট হয় সেখানে সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস বলতে আমরা কি বুঝি, এটার অর্থ কি? আসলে এনভায়রনমেন্টাল জাস্টিস বলতে বোঝায় যে যে মনে করো তোমার লিঙ্গ, তোমার জাত বা তোমার অর্থনৈতিক পজিশন, বা তোমার জাতিগত পরিচিতি, এসব ব্যতি রেখে প্রত্যেকটি মানুষ যাতে পরিবেশগতভাবে, পরিবেশের দিক থেকে, অর্থাৎ পরিবেশের সম্পর্কিত যে বিভিন্ন রেগুলেশনস রয়েছে, ল রয়েছে, পলিসিস রয়েছে, সেসব ক্ষেত্রে যাতে তারা একটা সম বিচার পায় আর কি। যে একজন বড় দরিদ্র পেল না, একজন খুব উচ্চবিত্ত লোক সেই লসগুলোর ইয়েগুলোর থেকে উপকৃত হলো। সুতরাং এটা এনভায়রনমেন্টাল জাস্টিসটা কি দিতে চায়, এটা ইট ইমপ্লাইজ রাইট টু সিকিউর সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট টু অল হিউম্যান বিংস। সমস্ত ধরনের মানুষকেই, তার লিঙ্গ, জাত, তার অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, সবাইকে এটা একটা সুনিশ্চিত করতে চায় যে এনভায়রনমেন্টের দিক থেকে একটা সে ন্যায় বিচার সে পাবে। এবং আমরা দেখেছি যে শিল্পের সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে একটা বড় সংখ্যক রয়েছে, বড় সংখ্যক শ্রমিক রয়েছে, গরিব শ্রমিক রয়েছে, যার মধ্যে শিশু শ্রমিকও থাকে, প্রচুর মহিলাও থাকে, এবং তারা কারখানার মধ্যে খুব হার্মফুল, মানে শরীরের পক্ষে ক্ষতিকারক গ্যাস কিংবা একটা টক্সিক কেমিক্যালস নিয়ে তারা কাজ করে, যেগুলো, এবং কিংবা কোনো কন্টামিনেটেড ওয়াটার, যেটা খুব দূষিত জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজ করে, যেটা একদম মানে ভীষণভাবে তাদের স্বাস্থ্যের ক্ষতি করে। সুতরাং এই যে তারা প্রাণের ঝুঁকি নিয়ে, যে হেলথ হ্যাজার্ড যাকে বলা হয়, প্রাণের ঝুঁকি নিয়ে শুধু রুটি রোজগারের জন্য এইরকম মানে অস্বাস্থ্যকর পরিবেশে যে কাজ করে, সেটা কে আমরা বলবো যে অল দিজ আর দ্য এক্সাম্পলস অফ এনভায়রনমেন্টাল ইনজাস্টিস, অর্থাৎ যে পরিবেশগত ন্যায় বিচারহীনতার উদাহরণ হচ্ছে এইগুলো, যেখানে গরিব মহিলা শ্রমিক, শিশু শ্রমিক এবং পুরুষ শ্রমিক তারা নিজেদের জাস্ট ঘূর্ণিবৃত্তি নিবারণের জন্য এরকম অস্বাস্থ্যকর পরিবেশে, জীবনের ঝুঁকি যেখানে রয়েছে সেরকম পরিবেশে তারা কাজ করে।
সুতরাং তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিসের গুরুত্বগুলো কি আমরা একটা খুব সংক্ষেপে বলতে পারি। এনভায়রনমেন্টাল জাস্টিস বা পরিবেশগত ন্যায় বিচার কি করতে চায়, যে প্রকৃতির সঙ্গে মানুষের একটা সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়, যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে রক্ষা করতে চায়, প্রকৃতির সঙ্গে মানুষের যাতে একটা লং টার্ম একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং আদান প্রদানের সম্পর্ক যদি গড়ে ওঠে সেটা সুনিশ্চিত করতে চায়। এছাড়া দেখা যায় যে প্রাকৃতিক সম্পদ যা কিছু হবে, যা কিছু আছে, সেটা যাতে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, একটা সম বন্টন হয়, কেউ বেশি পেলো কেউ কম পেলো এরকম নয়, সকলে যাতে সমানভাবে পায়। এছাড়া যেগুলো পরিবেশগত আইন আছে, নীতি আছে, রেগুলেশনস আছে, সেগুলোকে কতটা শক্তিশালী করে তোলা যায় সেটা চেষ্টা করে আর কি। আর দুটো পয়েন্টের উপরে আমি অল্প অল্প করে বলে আজকের আলোচনা শেষ করব, কারণ যেহেতু আমি আগেই বলে ফেলেছি এনভায়রনমেন্টাল এথিক্স অ্যান্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ, সুতরাং এই দুটো বাদ দিয়ে পার্সপেক্টিভ কথা বলা যাবে না। সেটা হচ্ছে একটা র্যাডিক্যাল ইকোলজি, এটাও একটা পার্সপেক্টিভের মধ্যে পড়ে, এবং র্যাডিক্যাল ইকোলজিস্ট যারা, তাদের ভিউটা কিন্তু একদমই আলাদা আর কি। হ্যাঁ, যে মানে র্যাডিক্যাল মানে যারা কোনো জিনিস খুব মানে পরিবর্তনবাদী, আমরা বলতে পারি যে ইকোলজিস্ট, বাস্তুতান্ত্রিক আর কি, তারা মনে করে যে এই মরাল স্ট্যান্ড পয়েন্ট বা এথিক্স এটাই কিন্তু সমস্ত রকম এনভায়রনমেন্টাল প্রবলেমস বা ইস্যুস গুলোকে রিজলভ করার জন্য যথেষ্ট নয়, সমাধান করার জন্য যথেষ্ট নয়। কারণ তারা মনে করে যে এর জন্য দরকার একটা ব্রডার ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, একটা বড় দার্শনিক প্রেক্ষাপট দরকার। হ্যাঁ, কারণ যেটা আমাদের ব্যবহারে এবং বাস্তব ক্ষেত্রে, বাস্তব ব্যাপার বিষয়টা কি, বাস্তবটা কতটা রূঢ়, কতটা কঠিন, সেটাকে অনুধাবন করার ক্ষেত্রে আমাদের একটা সচেতনতা গড়ে তোলাটাও ভীষণভাবে দরকার, এবং তার জন্যেই সমাজ কাঠামোতেও কিছু পরিবর্তন আনা দরকার এরা মনে করেন। এবং সেই জন্যে তারা যে প্রশ্নটা তোলেন, র্যাডিক্যাল ইকোলজিস্ট প্রথমত যে প্রশ্নটা তোলেন, যে তারা দিস ইনভলভস রি-এক্সামিনিং হু উই আর অ্যাজ হিউম্যান বিংস, মানুষ হিসেবে আমরা কি, এবং এই যে ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে হোয়াট ইজ আওয়ার পজিশন, আমাদের অবস্থানটাই বা কি। হ্যাঁ, সুতরাং সবসময় এই নৈতিক স্ট্যান্ড পয়েন্ট নিয়ে তর্ক করা, তারা মনে করেন এটা হচ্ছে, এটা খুব একটা হিউম্যান সেন্টার্ড, একটা মানব কেন্দ্রিক একটা ধারণা, এবং এটা একটা ইনঅ্যাডিকুয়েট, এটা ঠিক যথেষ্ট নয়। দ্বিতীয়ত তাদের দুটো দৃষ্টিভঙ্গি আছে। দ্বিতীয়ত তারা মনে করেন যে শুধু এথিক্সের একটা পরিসরের মধ্যেই নিজেকে আটকে রাখলে হবে না। হ্যাঁ, সুতরাং র্যাডিক্যাল ইকোলজিস্টরা মনে করেন they demand fundamental changes in the society and its various institutions. এটা ভীষণ সোশিওলজিক্যাল অ্যাপ্রোচটা, তারা সমাজে লার্জার সোসাইটির মধ্যে তারা পরিবর্তন আনতে চান, এবং যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, অনেক কিছু প্রতিষ্ঠান আমাদের এখানে রয়েছে, তার মধ্যেও তারা একটা পরিবর্তন আনতে চান। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি যে তাদের যে মতাদর্শ, তাদের আইডিওলজির মধ্যে কোথাও একটা ডিস্টিংক্ট পলিটিক্যাল একটা এলিমেন্ট রয়েছে, পলিটিক্যাল একটা টোন রয়েছে আর কি। হ্যাঁ, যে তারা আমাদের প্রস্তুত করে দিতে চায় এর জন্যে যে এনভায়রনমেন্টাল ক্রাইসিসটাকে কনফ্রন্ট করতে হবে এমনভাবে যাতে চারদিকে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটাকে মধ্যে সমস্যার মধ্যে আবদ্ধ না হয়ে সমাজ কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন এনে সেই সমাধানের সূত্রগুলোকে খোলা, পথটাকে খোলা। হ্যাঁ, এবং একজন ব্যক্তি হিসেবে এবং একটা সামাজিক মানুষ হিসেবে আমরা সমাজে যে কাজগুলো করি সেই কাজের মধ্যে দিয়েও আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি। সুতরাং ওই যে একটা অচলায়তনের যে ধারণা এতদিন ধরে এসেছে, তারা এটাতে বিশ্বাস করে না। র্যাডিক্যাল ইকোলজিস্ট তারা পরিবর্তন চান সমাজ কাঠামোতে, বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে, এবং তারা এই প্রশ্নও তোলেন যে আমরা হিউম্যান বিংস হিসেবে আমাদের পজিশনটা সমাজে কোথায়, হ্যাঁ, ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যেই বা কোথায়। আরেকটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ ধারণা, সেটা হচ্ছে ডিপ ইকোলজি। হ্যাঁ, এটা আসলে একটা আদতে একটা এনভায়রনমেন্টাল ফিলোসফি, একটা পরিবেশগত দর্শন, যেটা মনে করে যে প্রত্যেকটা জীবন
সে একটা পিঁপড়ের জীবনই হোক, একটা মানুষের জীবনই হোক, একটা ফড়িংয়ের জীবনই হোক, প্রত্যেকটা জীবনের কিন্তু এই আর্থে, এই পৃথিবীতে ভ্যালু রয়েছে, সে যত ক্ষুদ্রই হোক। মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী, তার মানুষ আবার জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন, সে হোয়াট এভার মেবি, কিন্তু বা হু এভার মেবি, প্রত্যেকেরই একটা ইনহেরেন্ট ভ্যালু রয়েছে। এবং সেই জন্যেই প্রকৃতিকে আবার রিস্ট্রাকচার করা উচিত। আর এই ডিপ ইকোলজিকে আবার কেউ কেউ ইকোলজিক্যাল উইজডম বলেন, অর্থাৎ বাস্তুতান্ত্রিক জ্ঞান কিংবা ইকোজফি এটাও বলেন। এবার আমাদের জানতে হবে যে এই যে ডিপ ইকোলজি, এটার কি ফাউন্ডার কে ছিলেন? একজন নরওয়েজিয়ান ফিলোসফার আর্নে নেস, তিনি প্রথম এই ডিপ ইকোলজি নিয়ে কথা বলেন এবং ডিপ ইকোলজির প্রিন্সিপালসগুলোকেও তুলে ধরেন। এই যে বললাম যে এই পৃথিবীতে যত ক্ষুদ্রই হোক না কেন, যার প্রাণ আছে তার কিন্তু এই, এবং সে আমাদের পৃথিবীতে কতটা তার ভ্যালু আছে সেটা এখানে বিবেচ্য নয়। দেখতে হবে যে তার যদি প্রাণ থাকে তাহলেই তার একটা ইনহেরেন্ট ভ্যালু থাকবে। এছাড়া যে আমাদের এই আর্থে প্রত্যেকটা জীবনই হচ্ছে একে অন্যের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, এছাড়া ডিপ ইকোলজিস্ট যারা, তারা বিশ্বাস করে যে এই যে একটা ইকোসেন্ট্রিক যে লাইফস্টাইল, অর্থাৎ প্রকৃতির উপরে নির্ভর করে যে জীবনযাপন শৈলী আমরা গড়ে তুলি, সেটা দিয়ে আমরা কি করতে পারি, যে আমরা যে বিষয়গুলোর উপরে জোর দিতে পারি, যে কি করে প্রাকৃতিক সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় কিংবা প্ল্যানেটারি ডিগ্রেডেশনটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। এছাড়া ডিপ ইকোলজি আমাদের কি করে, এটা আমাদের এনকারেজ করে একটা যে মেটাফিজিক্যাল কানেকশনস টু আর্থ, অর্থাৎ পৃথিবীর সঙ্গে একটা স্পিরিচুয়াল সম্পর্ক গড়ে তুলতে, একটা হয়তো টু সাম এক্সটেন্ট একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে। এবং এই ডিপ ইকোলজির গোলটা কি, এটা কি করতে চায়, সেটা ভীষণই গুরুত্বপূর্ণ। আজকে সারা পৃথিবী জুড়ে আমরা ভোগবাদের এবং বস্তুবাদের যে প্রাধান্য দেখতে পাই, যে প্রেভালেন্স দেখতে পাই, হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং মানুষকে এটা পরামর্শ দেয় যে খুব সিম্পলি লাইফ লিড করো, এত বাহুলতার দরকার নেই। ভোগবাদী সমাজে প্রতি মুহূর্তে তোমাকে, এবং সেটা আমরা 1990-এর দশকের পরে, অর্থাৎ গ্লোবালাইজেশনের পরে, বিশ্বায়নের পরে দেখছি যে পৃথিবী দিন দিন, বিশেষ করে সমাজ কিভাবে ভোগবাদী সমাজ হয়ে উঠছে এবং মানুষও আজকের মানে প্রতিটা ক্ষেত্রেই তার জীবনে যে একটা কনজিউমার হিসেবে তার ভূমিকাটা কি, সেটার উপরেই সে বেশি গুরুত্ব দেয় আর কি। এবং তৃতীয়ত এটা বলতে চায় যে ইয়েতে যে মানুষের স্বাস্থ্য, মানবিকতা বোধ, হ্যাঁ, বাসস্থান, এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং তার মধ্যে যদি কোনো বিপর্যয় আসে, সেই বিপর্যয়টা কাটিয়ে সেটাকে একটা র্যাপিড ট্রান্সফরমেশনের পথে নিয়ে যেতে হবে। এছাড়া এই যে অ্যানথ্রোপোসেন্ট্রিক একটা ওয়ার্ল্ড ভিউ, যেটা নিয়ে আমি একদম প্রথমেই বললাম, অ্যানথ্রোপোসেন্ট্রিক অ্যাপ্রোচ, অর্থাৎ মানব কেন্দ্রিক যে ধারণা, সেটাকেও এই ডিপ ইকোলজি চ্যালেঞ্জ জানায় যে ওই মানব কেন্দ্রিক ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং ডিপ ইকোলজি আরেকটাও ইয়ে করে, সেটা বলে যে পৃথিবীতে মানুষ জীবন হচ্ছে শ্রেষ্ঠ, এ কথা ঠিকই, কিন্তু তা বলে এই নয় যে এই গ্রহে আরো যে সমস্ত প্রাণ আছে সেগুলোর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, অর্থাৎ এই কথাটা প্রথমেও তারা বলেছে যে অল লিভিং বিইংস হ্যাভ ইনহেরেন্ট ভ্যালু। সুতরাং এখানে লাস্টেও তারা বলছে যে এটা ইয়েতে অন্য ইয়ের থেকে মানুষের জীবনটাকে যেমন দামি, অন্য যে যাদের প্রাণ আছে তাদের ইয়েটাও দামি। এবং আমি শেষ করবো, আরেকটা বেরিয়ে গেলাম, ম্যাম বলুন, আছেন? আছি, আমি তো দেখতে পাচ্ছি না। ও না, দেখা যাচ্ছে, আপনি বলুন। আমাকে তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শেষ করবো লাস্টে যে কথা এটা বলে, সেটা হচ্ছে তোমার ইকোফেমিনিজম। এটাও একটা পার্সপেক্টিভ। হ্যাঁ, এই পার্সপেক্টিভের মধ্যে বলা হয় যে নারী যেমন সমাজে যেমন মার্জিনালাইজড এবং নানান ধরনের অসুবিধের মধ্যে দিয়ে নারী পৃথিবীতে সমাজে বাস করে, পরিবারের মধ্যে নানান সমস্যার সম্মুখীন হয়, তেমনি অনুরূপভাবে প্রকৃতিও নারীর মতোই নানানভাবেই তার জীবনও বিপর্যস্ত।
সুতরাং এই যে এটা হচ্ছে আসলে, দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, হ্যাঁ তাহলে ইকোফেমিনিজম এটাও হচ্ছে আজকাল সমাজে একটা খুব মানে একাডেমিক আলোচনায় বলো বা অন্যত্র বলো, কোনো আলোচনায়, এটা নারীবাদের দিক থেকে আলোচনাতেও ইকোফেমিনিজম হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা, একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা। এবং এইভাবে নারীবাদ এবং পরিবেশবাদ এই দুটোর মধ্যে একটা কি বলবো সম্পর্ক করে একটা ধারণা এখানে গড়ে তোলা হয়, এবং যার মাধ্যমে দেখানো হয় প্রকৃতি এবং পরিবেশ, প্রকৃতি পরিবেশ এবং নারী একই সহাবস্থানে রয়েছে, এবং সেটা কি যে নারী যেমন একটা পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজে নানানভাবে গৃহীত হয়, শোষিত হয়, প্রকৃতিও অনুরূপভাবে শোষিত নিগৃহীত হয়। এই জন্যে যে পরিবেশ সম্পর্কে যেসব নীতি প্রণয়ন করা হয়, পরিকল্পনা নেওয়া হয়, সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিকল্পনাকারীরা হচ্ছেন পুরুষ। সুতরাং দুজনের মধ্যে একটা সাদৃশ্য কল্পনা করা হয়। যদিও এটা নিয়ে অনেক তাত্ত্বিক, অনেক তাদের নিজস্ব মতামত জ্ঞাপন করেছেন, এবং এক্ষেত্রে অনেক বিতর্ক আছে। আমি আর সেই সব এর মধ্যে যাচ্ছি না সময় অভাবের জন্য। আমি আজকের যে আলোচনা, অর্থাৎ এনভায়রনমেন্টাল এথিক্স, অর্থাৎ পরিবেশগত নৈতিকতা এন্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ তার বিভিন্ন প্রেক্ষিত বা বিভিন্ন দিক, এটা নিয়ে আজকে আলোচনা করলাম। এবং যারা আজকের এই আলোচনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে এবং প্রকাশ চক্রবর্তীকে, যিনি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার সামান্য বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দিলেন। আবার ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, প্রশ্ন কিছু এসেছে। দামিনী রায় প্রশ্ন করেছে। দামিনী রায়, ম্যাম, লক্ষ্য করছি সবকিছু কেন্দ্রে এসে দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকই, প্রশ্নটা খুবই যুক্তিসম্মত যে আমরা অনেক পরিবর্তনের কথা মনে মনে ভাবি, কিন্তু আমরা সত্যি কিছু করে উঠতে পারি না। এটা তো আমাদের একটা সীমাবদ্ধতা। একটা, আমি যখন ব্যক্তি হিসেবে কোনো কিছু ভাবি তখন তো আমি একা, আমি কি করব? এবং রাজনীতি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, সেখানে একজন ব্যক্তি হিসেবে আমি একা। কিন্তু আমি তবু যেটুকু বলতে চাই যে পরিবেশের ক্ষেত্রে আমি আমার মতো করে যেটুকু মানে সমাজে কন্ট্রিবিউট করতে পারি, বা আমার নেবারহুডে যেটুকু কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমি করতে পারি আর কি। আর এই ভোগবাদী সমাজের আমরা যে অঙ্গ, সেখান থেকে বেরিয়ে এসে আমি একটা সন্ন্যাসী জীবনযাপন করব, সেটাও কিন্তু হয় না। আসলে আমরা সেই নিজেদের খাঁচার মধ্যেই নিজেরা আসলে বন্দী। আমরা হয়তো তাত্ত্বিকভাবে, নীতিগতভাবে অনেক আমরা লজিক তুলে ধরতে পারি, প্রতর্ক করতে পারি, কিন্তু আমরা এর থেকে আমাদের জীবনে মুক্তি কোথায় সত্যি আমি কিন্তু জানি না। কিন্তু প্রশ্নটা খুব ভালো ছিল, থ্যাংক ইউ। ম্যাম, পরবর্তী একটা প্রশ্ন আছে যে হাউ ক্যান উই প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট and how to stop environmental issues? Environmental issue. Acha. No, it depends. It depends on the individual, and also, here comes the question of ethics. How you use the environmental resources. What is your duty as a citizen or as an individual? Whether you will be able to use the natural resources, biodiversity, and the environmental resources, or abuse it.
that is up to you. So you should keep in mind that our life in this planet 100% is dependent on environment, on biodiversity, on nature. So we should be conscious about it. Next. ম্যাম আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ম্যাম বর্তমান সময়ে আমাদের এই যে ক্লাইমেট চেঞ্জ দেখা যাচ্ছে, তো তার জন্য মানুষ সত্যি দায়ী। তো সেক্ষেত্রে ম্যাম এখানে রাজনৈতিক যারা ব্যক্তিরা আছেন আর কি, এখানে ম্যাম রাজনৈতিক একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে বর্তমান সময়ে। যেমন আপনার এনভায়রনমেন্টাল পলিটিক্স, এনভায়রনমেন্টকে নিয়েও তো নানা রকম পলিটিক্স করা হয় আর কি। হ্যাঁ একদম। এনভায়রনমেন্ট আজকে এইরকম জায়গায় পৌঁছেছে, এটা কিন্তু শুধু মানুষের দোষ নয়। প্রপার যে এনভায়রনমেন্টাল লস বা পলিসিস বা প্ল্যানিং যে গড়ে ওঠেনি, কখন থেকে গড়ে উঠলো? যখন অনেকটা সর্বনাশ ঘটে গেছে, তখন থেকে মানুষ সচেতন হলো। তখন থেকে রাজনীতিবিদরা তাদের ইয়ের মধ্যে দিয়ে এজেন্ডার মধ্যে নিয়ে এলেন পরিবেশকে, প্রকৃতিকে বা জীব বৈচিত্র্য বাঁচানোকে। তো এছাড়া পরিবেশ আন্দোলনগুলোর কথা ভেবে দেখো, যে আন্দোলনগুলো কেন হয়েছিল? যে ডেভেলপমেন্টের নামে যে বাঁধ তৈরি বা অন্য অন্য সব যেগুলো নির্মাণ হচ্ছিল, বনভূমি কেটে ফেলা হচ্ছিল, চিপকো আন্দোলনে দেখেছি। তাহলে এগুলো তো ডেভেলপমেন্টাল যে পলিসিস তারই তো অঙ্গ, এবং ডেভেলপমেন্টাল পলিসিসের সঙ্গেই কিন্তু এই পরিবেশের যে ওপরে যে অবক্ষয় বা অবনমনের প্রশ্নটা কিন্তু আসছে। সুতরাং দেখো, উন্নয়ন ছাড়া কোনো দেশ বা জাতি এগোতে পারে না, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে এটা মনে রাখতে হবে যে পরিবেশটাকে বাঁচিয়ে কিন্তু উন্নয়নের পথে আমরা হাঁটবো। এই ব্যাপারটা কিন্তু পরিকল্পনাকারী বা অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের প্রশাসক, তাদের মাথায় বোধহয় যদি ঠিক সময় আসতো, তাহলে কিন্তু এতটা পরিবেশের ধ্বংস হতো না। এই যে মাঝে মাঝে এত ধরনের এই যে আয়লা, সুনামি, পরের পর প্রতি বছরে একটা করে ঘূর্ণিঝড় আসে, সমুদ্রের উপরে যে তাপমাত্রা সেটা মাত্রা অতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো অল দিস আর দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য গ্লোবাল ওয়ার্মিং। আর এটা তো একদিনে ঘটেনি, অনেক দিনের অনেক প্রাকৃতিক সম্পদ মিস ইউজের এটা আমরা ফলশ্রুতি বলতে পারি আর কি, অপব্যবহারের। হ্যাঁ, সুতরাং এখানে আমাদের ব্যক্তি আমরা নাগরিক হিসেবে আমাদের যে সচেতনতা থাকা উচিত, সেটা যেমন দরকার, তেমনি যারা প্রশাসক, যারা পরিকল্পনাকারী, যারা নীতি নির্ধারণকারী, তাদেরও একটা খুব সদর্থক ভূমিকা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, না হলে কিন্তু কিছুতেই, যত আমরা প্রায় ধ্বংসের মুখে চলেই গেছি, কিন্তু এখনো যেটুকু আছে সেইটুকু বাঁচাতে গেলে সবাইয়ের এই মানে সমবেত প্রচেষ্টাটা ভীষণভাবে দরকার। একদম ম্যাম, কারণ দেখুন ম্যাম, আগে কি হয়েছে, চিপকো আন্দোলনেই বলুন বা পরিবেশ বাঁচাও আন্দোলনে বলুন, মানুষ কিন্তু মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়েছিল, মানে আন্দোলন করছিল। কিন্তু বর্তমান সময়ে এরকম কোনো আন্দোলন নেই, মানে নেই বললেই চলে। মানে অবাধে গাছ কাটা হয় না, আন্দোলনগুলো হয় যেখানে দেখবে মানুষের জীবনটা প্রকৃতি পরিবেশের উপর, নদীর উপর নির্ভরশীল, সেখানে যদি কোনো নতুন ডেভেলপমেন্টাল ইস্যু হয়। হ্যাঁ, মানে আমি ওটাই বলছি। দেখুন, আপনি হয়তো পুরুলিয়া অযোধ্যা পাহাড় এসেছেন আগে, এখন যদি আপনি দেখেন অযোধ্যা পাহাড়ের গাছগুলো কেটে বড় বড় ওই আপনার স্পট হয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। তো মানে ওইটা একটা ধ্বংস করছে, এখানে কিন্তু কোনো রকম আন্দোলন হচ্ছে না। এটা একটা মানে বড় একটা ব্যাপার চলছে আর কি। ওগুলোতে নিয়ে ভাবা উচিত, কিন্তু ভাববে কার? আমরাই তো ওখানে আনন্দ করতে যাই। একদমই তাই, একদম। সৌন্দর্যায়ন হচ্ছে প্রকৃতিকে ধ্বংস করে। হ্যাঁ, ওটাই তো, ওই এই কারণে আর কি, মানে অবস্থা খুব খারাপ। কি দেখবে পাহাড়ে যে বড় বড় কোনো যে ইয়েগুলো হয়, বড় বড় যে হোটেল বা রেস্তোরাঁ গুলো বা রিসর্ট গুলো, ওখানে তো কাঠের বাড়ি ছাড়া অন্য কিছু অ্যালাউড নয়, কিন্তু ওখানে দেখা যায় যে কংক্রিটের ইয়ে করে উঠেছে। পাহাড়ে যে এত সেগুলো তো কারণ। তারপরে এই যে এত
সামুদ্রিক ঝড়গুলো আসে, যেগুলো সামুদ্রিক যে গাছগুলো এই রক্ষা করে ইয়েকে, এই ধরনের ঝড় ইয়েকে, সেগুলোকে ম্যানগ্রোভ, সেগুলোকে কেটে দেওয়া হয়। দীঘায় এখন আর ঝাউ গাছ দেখতে পাও? কিছু নেই। না মানে ম্যাম, সব একদমই জায়গায় নেই। ওই যেটা আমি বললাম, ডেভেলপমেন্টাল এথিক্স যারা সমর্থন করে তারা মনে করে যে পরিবেশ বাঁচানোর ব্যাপারটা হচ্ছে সেকেন্ডারি, গৌণ, উন্নয়নটা হচ্ছে মুখ্য। হ্যাঁ, সুতরাং সেই উন্নয়নের স্রোতে গা ভাসালে পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হলো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই কারণেই আজকে পরিবেশ বা প্রকৃতির বিপর্যয়, বাস্তুতন্ত্রের অবনমন, জীববৈচিত্র্যের বিনাশ, এগুলো কিন্তু হচ্ছে। সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট ঘটেছিল তো এই জন্যে, যখন সেটা উপরে কি একটা নির্মাণ করে বলেছিল, তখন তারা বিশাল আন্দোলন করেছিল। কারণ সাইলেন্ট ভ্যালি মানে নামই হচ্ছে নীরব উপত্যকা, যেখানে চুপ করে থাকলে প্রজাপতির গুঞ্জন, ভ্রমরের গুঞ্জন, পাখির ডাক ইত্যাদি শোনা যায়। এত বড় বনভূমি। তো সেইটা উপরে যখন কিছু একটা নির্মাণ করার পরিকল্পনা আমার এখন ঠিক মনে নেই, কিন্তু কারণ তখন একটা বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের ফলে সেই নির্মাণটাকে প্রতিরোধ করা হয়েছিল। এছাড়া নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে, অ্যাপ্পিকো হয়েছে, পরপর তো হয়েই গেছে। এবং এটা জানা রাখবে, সভ্যতা যত এগোবে হয়তো অনেক বেশি নির্মাণ হবে, উন্নয়নের স্রোতে আমরা গা ভাসাবো, অনেক সৌন্দর্যায়ন হবে, কিন্তু তাতে পরিবেশ, প্রকৃতি, বাস্তুতন্ত্র ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। যার জন্যই আজকে এনভায়রনমেন্টাল এথিক্স নিয়ে একটা কথা বলা হচ্ছে। হ্যাঁ, এই জন্যই আজকের আলোচনাটা আমি মনে করি প্রাসঙ্গিক। হ্যাঁ ম্যাম, খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ, তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। ম্যামকেও অসংখ্য ধন্যবাদ। এবং আজকে পার্টিসিপেট করেছে। হ্যাঁ ম্যাম, 500 পেরিয়ে গেছে। আচ্ছা, তো হ্যাঁ, তাই জন্যই বলছি যে এটা কিন্তু কোনো স্পেসিফিক ডিসিপ্লিনের ছাত্র বা গবেষকের জন্য নয়, এই আলোচনাটা কিন্তু সকলের জন্যই ভীষণভাবে প্রাসঙ্গিক, ভীষণভাবে একদমই তাই, একদমই তাই। we are part of the environment, we are part of the nature, we are part of the biosystem. সুতরাং আমাদের বেঁচে থাকার সঙ্গেই কিন্তু পরিবেশ রক্ষা এবং পরিবেশ অবনমনকে প্রতিরোধ করা ভীষণভাবে জরুরি বলে আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রকাশকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকের আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি জানাই। আবার পরে কখনো পরের আলোচনায় নিশ্চয়ই দেখা হবে। একদম ম্যাম, একদম।